ওকে ভাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই জানেন আমরা বাংলাদেশ নিয়ে সাধারণ ব্যাপারগুলো এবং খুবই ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলি। তো আমাদের সাথে কিছু গেস্ট আছেন। তাদের গেস্টকে সাথে রাখার চেষ্টা করি। সো গেস্টের দিয়ে আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন তার নাম হলো মোয়াজ্জেম হোসাইন ভাইয়া। সো ভাইয়া যেখানেই থাকুক না কেন আমরা এলাকা এবং জায়গা আমরা নির্দিষ্ট করতেছি না এইজন্যই উনি বা আমরা চাচ্ছি না কারো জায়গা নির্দিষ্ট করে বলার জন্য। বেসিক্যালি আমরা যে জিনিসটা করার চেষ্টা করব জনসাধারণের যেই ভাবমূর্তি আছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব এজ এ জনসাধারণ হিসাবে। সো আমরা আজকে কথা বলবো যে বিষয়গুলো নিয়ে সেটি হলো মোয়াদ এমজিএ কাদের। জিএম কাদেরকে কেন পুলিশে ধরা হচ্ছে না বা সে আওয়ামী লীগের পুনরুত্থান আবার চাচ্ছে, পুনরায় আওয়ামী লীগকে আবার একই জায়গায় আনতে চেষ্টা করতেছে। সেই সম্বন্ধে কথা বলবো এবং সাথে একটু আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আরো অনেক কিছু আসবে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। সো আমরা প্রথমেই জানতে চাই জিএম কাদেরকে নিয়ে আপনি কি চিন্তা করেন জনসাধারণ হিসেবে? দেখুন, জিএম কাদেরের ফ্যাক্টর আছে, আমি বলি শোনেন। যখনই আপনার যে কোনো অন্যায়ের পানিশমেন্ট যদি আপনি না দেন, সে মনে করবে যে আমি অপরাধী না। এটা হচ্ছে ফ্যাক্টর বিষয়। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের ভিতরে বলছে যে, আমি বাংলায় তর্জমা করি, যে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব কিন্তু নবীজিরে পাথর মারছে 1 হাত দিয়ে, তাহলে 2 হাত কেন ধ্বংস হবে? এখন কথা হচ্ছে 2 হাত, আল্লাহ তো আর অবিচার না। এখানে কিন্তু 2 হাতের কথা বলছে, তো 2 হাত কেন ধ্বংস হবে? এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যখনই ঢিল মারবেন তখনই কিন্তু আপনার বাম হাত নড়াচড়া করবে ভাই। বাম হাত যখন নড়াচড়া করবে, এইখানে হচ্ছে ওই যে বাম হাত নড়াচড়া করছে, এই জন্য আল্লাহ ওই বাম হাতকেও সহ্য করে নাই, এই জন্য তাকে কিন্তু পানিশমেন্ট করা হয়েছে। একই অবস্থা আছে, আপনি এইখানে মিলান যে আওয়ামী লীগের বাম হাত কিন্তু এই জাতীয় পার্টি। আপনি দেখেন যদি দেশের ভয়ঙ্কর যদি ক্ষতি ডেকে আনে, এর ভিতরে জাতীয় পার্টি কিন্তু অন্যতম। জাতীয় পার্টি এই নির্বাচনগুলো থেকে সরিয়ে আসতো, আওয়ামী লীগ কিন্তু 15 বছরে আসতে পারতো না এত দূরে। ব্যাপারটা হচ্ছে এই জন্যই মনে করেন যে এই জাতীয় পার্টিকে আমাদের জাতীয় হিসাবে বয়কট করা উচিত। কারণ হচ্ছে যে এরা দেশের জন্য কখনো কাজ করে নাই। আপনি দেখেন জিয়াউর রহমানের যখন হত্যা করেছে, জিয়াউর রহমানের হত্যা করার পরে এইখানে এই ইন্ডিয়ার মাথাতে কিন্তু জেনারেল এরশাদ ক্ষমতায় আসছে, আর পুরোটা 9টা বছর কিন্তু সেই ইন্ডিয়ার পুতুল হয়ে সে চলাফেরা করছে, তার শাসন চালিয়েছে। ওইরই ধারাবাহিকতায় কিন্তু সে চলতে আছে, ইন্ডিয়ার কথাই চলছে। এর মানে সরাসরি প্রমাণ হচ্ছে জিএম কাদের যখন এসে বলল যে আমরা ইন্ডিয়ার অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। এইখানে আপনি ক্লিয়ার ভাবে বুঝবেন যে যে জাতীয় পার্টি ইন্ডিয়ার কত পদদলিত একটা দল। এখানে কথা হচ্ছে যে জিএম কাদেরের উপরে সরকার অ্যাকশন নেয়নি, এর কারণে জিএম কাদের আজকে এইভাবে এত বড় কথা বলে যাচ্ছে। আপনি দেখেন যে ইনু, রাশেদ খান মেনন, বাকি যারাই আছে সব কিন্তু জেলে ঢুকছে, এ কেন জেলে ঢুকলো না? ফ্যাক্টরটা হচ্ছে এইটাই, যদি আজকে সরকার এইখানে এইটা করতো তাহলে কিন্তু আজকে সরকারের সমালোচনা করার সাহস সে পাইত না। এটাই বলতে যাচ্ছে জিএম কাদের এই বিষয়ে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সরি ভাই, ভাই আমি কি হলো শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। সো আমি যেটা আপনাকে বলতে চাই, জিএম কাদেরকে শুধু পুলিশে ধরে নাই এটার তো পুলিশের বড় ভুল না। এটাতে আমার মনে হয় যে সরকারের তৃতীয় যে পক্ষটা আছে সেই পক্ষেরও একটা দায় আছে। যখন আপনি দেখছেন কিনা রংপুরে কিন্তু জিএম কাদের কিন্তু রংপুরে মূলত কাজ করে। রংপুরে তাদের হলো যে মূল যেই জায়গাটা সেই জায়গাটা হলো রংপুরে। নজরুল ভাই আসছে। হুম।
হ্যাঁ, আসসালামু আলাইকুম নজরুল ভাই। আসসালামু আলাইকুম। তো জিএম কাদেরকে কিন্তু যে লোক জিএম কাদের যে ব্যক্তিটা, সেই ব্যক্তি কিন্তু রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে অ্যাটাক করছে। আপনি এটা দেখছেন 5 আগস্টের পরে কিন্তু এরা অ্যাটাক করছে এবং বরঞ্চ তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। তারা কিন্তু মানুষও খুন করছে, ইভেন তারা মানুষও খুন করছে, কিন্তু তাদেরকে আজকে আপনি খোলা মাঠে ছেড়ে দিচ্ছেন। কারণটা হইলো আপনি বিএনপি বা আওয়ামী লীগ যারা ওই যে আমলা টামলা আছে তারা কিন্তু এদেরকে মদত দিতেছে। সহজা সাপটা কথা, বিএমপি অনেকভাবে চাঁদাবাজি করতেছে, অনেকের থেকে টাকা খাইতেছে, অনেকের থেকে লুটপাট করতেছে। এইটা আমি নিজেও বিএমপি করি, আমি 100% বিএমপির একজন মানুষ, কিন্তু আমি কোনোদিন বিএমপি নিয়ে ভালো কথা বলতে পারি নাই। এটা প্রকাশ্য আমি লাইভে অনেকবারই বলছি, আমার রেকর্ডও অনেকবার আমি বলছি। এখন একটা কথা আমার মনে হয় যেটা, সেটা হলো দেশের ভিতরে জিএম কাদের যতটা খুনি, শেখ হাসিনা ততটাই খুনি। সমান সমান, হ্যাঁ সেটাই তো। এখন একটা জিনিস অ্যাড করি আপনার সাথে, জি একটু অ্যাড করি আপনার সাথে, যে জিএম কাদের গত 15 বছর যা করে, এই ইরশাদ পরবর্তী যা করেছে, আমরা কিছু কিছু টাইম মনে হইলো যে আসলে মনে হয় জিএম কাদের দেশের পক্ষে কাজ করতে যাচ্ছে, এমন কিছু মনে হলো। কিন্তু লাস্ট নির্বাচনটা আপনি দেখেন, তো এমন কিছু মনে হলো যে তার মনে হয় নির্বাচনে যাবে না। এখানে আরো একটা কারণ আছে, তার অধিকাংশ দলের নেতা কর্মী তারা কখনো চায়নি যে গত নির্বাচনে যাবে, কিন্তু তার ওভারটেক করে সে গেছে। আমার কথা হচ্ছে, জেলের তোমার যদি ভয় থাকে তো তোমার রাজনীতি করার দরকার নাই, যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যাবো, আমাকে জেলে যেতে হবে, রাজনীতি করার দরকার নেই। এই যে ব্যাপারটা এইখানে, এখন কথা আছে যে আপনি এদেরকে শক্ত হাতে দমন করতে পারেননি, এই জন্য আজকে এরা এইভাবে চলাফেরা করছে। এটাই। আমরা নজরুল ভাইয়ের মতামত জানতে চাই, নজরুল ভাই যদি বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন। এক কি আর বলবো, জিএম কাদের ইদানিং যা বক্তব্য দিচ্ছেন, উনার বক্তব্যের পাল্টা উত্তর দিতে হলে ভদ্র ভাষা আসে না। তারপরে যেহেতু এটা সামাজিক সংগঠন, যা আমাদের কথাবার্তা বলতে হবে ভদ্রভাবেই বলবো, কিন্তু রাগ কিন্তু কন্ট্রোল করা বেসম্ভব। জিএম কাদের বলল, দেখেন আগে আমরা একটা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়নের কাছেও পিটিশন লিখতাম, মাননীয় কথাটা লিখতাম, কারণ মোটামুটি একটা মাননীয় পর্যায় ছিল। এখন রাষ্ট্রপতি পর্যন্ত ব্যক্তিকে মাননীয় লিখতে বিবেক বাঁধে না, কারণ মাননীয় লেখার মতো কোয়ালিটি কোয়ান্টিটি ওদের নাই। তো জিএম কাদের বললেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়, এটা একটা জাতীয় নির্বাচন হতে না। ওই বলরটাকে প্রশ্ন করি, তিনটি নির্বাচনে বিরোধী দল হয় হসপিটালে, না হয় জেল রিমান্ডে, কিভাবে নির্বাচন 14 দল তুমি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ করলে, এখন আওয়ামী লীগের জন্য মায়া কারণা করছে। তারপর বললো এই সরকারের অধীনে, মানে অন্তর্বর্তী সরকার, দেখেন কি হাস্যকর কথা, বলদের মতো কথা, এই অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গত 3টি নির্বাচন কি নিরপেক্ষ হয়েছিল? জিএম কাদের সাহেব বলেন তো দেখি, আপনার ভাবেই কেউ জিজ্ঞাসা করেন। বিগত যে নির্বাচন ছিল সেই নিরপেক্ষ সরকার ছিল। আচ্ছা, তারপরে বলুন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, সেটাও সে বলেছে। শাপলা হত্যা কোন দাবিটা হেফাজতের সত্যের দাবির জন্য অধার্মিক, অন ইসলামিক, অসাংবিধানিক ছিলেন, এমন একটা পরিবেশে যে 15-16টা মেনে নিয়েছি, বাকি 2-3টা হেফাজতের মেনে নেব, এই কন্ডিশনের উপর হাজার হাজার মানুষ হত্যা করলে কই জিএম কাদেরও তো সাথে ছিলেন। একবার বলেছ যে শাপলা হত্যার এই কচি কচি ছেলেরা নির্দোষী ছিল। আসি পিলখানা হত্যায়। পিলখানা হত্যা স্পষ্ট প্রমাণিত, 3টা গাড়ি একটা অ্যাম্বুলেন্স বাইরে থেকে এসে হত্যাকাণ্ড চালিয়ে এয়ারপোর্ট দিয়ে সোজা পালিয়ে গেল। তুমি কোথায় ছিলে? তুমি একবার বলেছো এই বাড়ি বহিরাগত কারা? আসি সাম্প্রতিক ছাত্র জনতা হত্যায়। এত ছাত্র হত্যা হলো,
তুমি একবার বলেছো আওয়ামী লীগ এগুলো তোমাদের ঠিক হয় নাই, একবার এইগুলোর সাথে আমি নাই। জিএম কাদের তোমার চোখের সামনে কয়েকশো সশস্ত্র ব্যক্তি 5ই আগস্টের দিন বিকালে অস্ত্র শস্ত্র নিয়ে শত শত রানওয়েতে প্লেন খেলা তারা পালিয়ে গেল, তাদের খবর তুমি জানো না? তারপর বললে যে আওয়ামী লীগ ভুল করেছে, ড্রাইভার, গাড়ির তো কোনো দোষ নেই। আরে বেকুব, ড্রাইভার মাতাল হয়ে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তখন কি গাড়ির অস্তিত্ব থাকে? সেই গাড়ি শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তুমি এবং ওই মেনন ইনুরা মুদির জুতি চলে অ্যাক্সিডেন্ট করে ঢুকে গে। মুদিরা তো প্রস্রাব করে পানি খরচ করে না। এই জাতি, বাঙালি স্বাধীন জাতি, কিভাবে একজন প্রস্রাবের দুর্গন্ধে বলা দুটি নিচে থাকতে পারে এভাবে কোনো? তারপরে তুমি ভারত সফর করলে, নির্বাচন করলে, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন ভারত থেকে আপনি কি বলে এলেন? বলে যে আমি যা বলে এসেছি ভারত যদি বলে তাহলে প্রকাশ করব, না হলে প্রকাশ করা নিষেধ। আরে বলো, তুমি সরকারের পার্ট হবে নির্বাচিত হলে, আর ভারত বললে তুমি বলবে। এ ধরনের বলদ দিয়েও তো হাল পাওয়া যায়, জবাই করে মাংস পাওয়া যায়। তোমার মতো বলদ দিয়ে এখন বক্তব্য দাও, তুমি বুঝো। তোমাকে আমি বলবো যে মানুষ, তুমি বক্তব্য দেওয়ার পরে কি কমেন্টস করে, কমেন্টস গুলো তুমি এবং তোমার ভাবিরা বলছে ওই বিদিশা দিদিটা আর কতটা আছে, রোশনের সাথে হাসি, ভাবিদেরকে বলছি পড়ে দেখো। তারপর আসলে একটা ভুল হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, সাহস থাকলে, যোগ্যতা থাকলে জবাব দাও তো দেখি। আসিফ নজরুল সহ সবাইকে, আওয়ামী লীগ দোষী হলে আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টিকে কেন অ্যারেস্ট করা হবে না? তাকে কেন এখনো জেলের বাইরে রাখা হয়েছে? আসলে যা পেস লাগাচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকার, কিভাবে দুষ্টের দমন করছে না, শিষ্টের পালন করছে না, বরং শিষ্টের দমন করছে, দুষ্টের পালনই করছে। কাজেই জাতীয় পার্টির ব্যাপারে বারে বা তিনি প্রয়োজনে আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। আপনার ভাইকে যখন ওবায়দুল কাদের চল মেলেছিল, এর সাথে সাথে তুমি জিএম কাদের চেয়ে অনেক ভালো ছিল। সে নির্বাচনে যেতে অস্বীকৃতি জানায় মিটিংয়ে এরশাদ সাহেবকে চল মেলেছিল জিএম কাদের। এত যদি আপনি বীর পুরুষ ছিলেন, এত যদি আপনি সাহসী তেজি নেতা ছিলেন, আপনার ভাই চল খেলো গণভবনে, আপনি তুতা বন্ধ করে আসলেন কেন? জবাব দিয়েন তো পারলে দেখি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি ওই নজরুল কথা অ্যাড করতে চাই। জি, মানে এই জিএম কাদেরের এই বক্তব্য শুধু এই যে রাজনৈতিক নেতাদের বক্তব্য, আপনি একটা জিনিস খেয়াল করেন, কিছু কিছু নেতা ইদানিং ধরনের এমন এমন কথা বলছে যে ছাগল গাধা সব একসাথে বসে হাসাহাসি করছে। যেমন দেখেন, এই যে ছাত্র দলের যে সাধারণ সম্পাদকের সভাপতি যে বললো যে এই আন্দোলনে জামাত শিবিরের কোনো সম্পর্ক ছিল না, তারপরে এনসিপির কোনো নামগন্ধই ছিল না। যে এইসব কথা আগে এরা কি চিন্তা করে না যে আসলে আমাদের এই কথার প্রতিক্রিয়া মানে কি আসবে? যেমন সালাউদ্দিন আহমেদ মাঝে বলল যে দ্বিতীয় স্বাধীনতার এমন বলছিল না, আমার সঠিক মনে আসছে না এটা, যে আপনার ওই যে দ্বিতীয় স্বাধীনতা বলতে যারা বলবে 5ই আগস্টে যারা দ্বিতীয় স্বাধীনতা বলবে তারা রাজাকার, দেশদ্রোহী, এগুলো ওই বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান বলেছিলেন। উনি আগেই বলছে যে এটা স্মরণকালের বিপ্লব। সালাউদ্দিন কাদের কিন্তু প্রথমে বলছে, পরে এসে বলছে এটাকে যদি কেউ বিপ্লব বলে আমি দুঃখ প্রকাশ করব। তাই আমি বলছি এই যে নেতাগুলোর এই যে উলটপালট কথাবার্তায় কি আসলে এই নেতাদের এইগুলো মানায়? যে আসলে এই নেতারা কি শুধু নিজেকে না, একেবারে দলের ক্ষতি করছে না? আমার এইটা এটা সত্য কথা বলছেন। যদি আমি এখানে একটু ইনক্লুড করতে চাই, আমরা তো তিনজনই কথা বলতে হবে, তো আমি বলি বিএমপি বলেন আর হলো যে জিএম কাদের বলেন, তারা দুজনে ভাই, আর তাদেরকে লালন পালন করে গেছে এত বছর
আওয়ামী লীগ, ঠিক আছে? আওয়ামী লীগ লালন পালন করে গেছে। এবার আমি কিভাবে একটু সুন্দর করে বুঝাই বলি। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। মির্জা আব্বাস, মির্জা ফখরুল ঠিকঠাকই আছে, ঠিক, আপনার কথা ঠিক। কখনো তাদের কোনো সমস্যা হয় না। ঢাকা ব্যাংক একটা নাম আছে, ওই ঢাকা ব্যাংক মির্জা আব্বাসের। পিনাকির ভিডিও দেখলে হয়তো আপনারা জানবেন এগুলা। তো ওই যে ব্যাংকটা, ওই ব্যাংকটা আজ পর্যন্ত দাঁড়ায় আছে। ইসলামী ব্যাংকের উপর যে কত নির্যাতন চলছে, ইসলামী ব্যাংকের উপর যে কত নির্যাতন চলছে সেটা তো মানুষ জানে, ঠিক আছে? এই যে আপনি মনে করতেছেন আজকে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেক কিছু হয়ে যাবে, আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে, এরা সবাই হলো সম্পর্কিত একটা দল, যে মাঝে মাঝে আমি যখন ক্ষমতা থাকবো না তোর বাসায় যাই খাবো, আবার তুই যখন ক্ষমতা থাকবি না তাহলে আমি তোর বাসায় এসে খাবো। এইটা হলো চলতেছে। আর মানুষকে এখান থেকে বোঝানো হইতেছে, তারেক রহমান আছেন এই যে আমার বাসার পাশে, আমি যেখানে থাকি লন্ডনে, লন্ডন থেকে মানে আমি যেখানে থাকি তার হলো ধরেন 1 ঘন্টা দূরত্ব আমার বাসা, তাহলে তো পাশাপাশি না, তাহলে পাশাপাশি না। এই লোক এখানে থাকে। এই যে তারেক রহমান, আজকে আমি মনে করি আজকে আমি এখানে 3 বছর আইছি, 3 বছরে আমি মোটামুটি এদের এত জায়গায় গেছি। কোনো একজন ব্যক্তি, আমি তাদেরকে দেখছি, কোনো একজন ব্যক্তি তারা এতটা কাট্টা বড় নাই যে তারা এই সরকার ক্ষমতা থেকে বের করতে পারবে। যেই সময় আন্দোলন হইতেছে তখন তারা বলতেছে শেখ হাসিনাকে ফালানো আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি বলি শোনেন, এদের আপনি যেটা বলছেন তার সূত্র ধরেই বলছি যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল আর এই অনেকেই মনে করেন জেলে গেছে, এদের কিছু হয়নি, এটা গেছে নেগোসিয়েট করে তারপরে জেলে গেছে এরা। আমার যেটা ক্লিয়ার মনে হয়, আপনি বিএনপির তৃণমূল নেতা কর্মী, আমার ভাই একটা, তার মনে করেন যে হাতে পায়ের মতো হয়ে গেছে, একটা রানের মতো হয়ে গেছে মার খেয়ে। কিন্তু এটা বড় বড় নেতারা কিন্তু ওইরকম পজিশনে পড়েনি। আজকে দেখেন যে 28 তারিখে যে সমাবেশটা হলো, আমি 100% শিওর ওই দিন যদি বিএনপি ঘুরে দাঁড়াতো সরকার ওই দিকে পড়ে যেত। কিন্তু এইসব নেতারা কি করলো, নেতা কর্মীদের মৃত্যুর মুখে ফেলে তারা পালিয়ে গেল। এরকম অহরহ বার হয়েছে। তো এরা তো এখন বলছে যে বিএনপি না, এই ছাত্র দলের এই যে সাধারণ সম্পাদক বললো যে জামাত ছিল না, শিবির ছিল না, তারপরে আছে এনসিপি কোনো নামগন্ধই ছিল না। তাহলে আন্দোলনের সময় এখানে নেতারা কেন বলে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই? তারা এভাবে কেন বলে? এখনো এসে কেন তারা দাবি করে? এটা হলো যে খেলা, এটা হলো যে অ্যানসার দিবেন হলো যে নজরুল ইসলাম ভাই এটার অ্যানসার দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের রাষ্ট্র ক্ষমতা অতীতেও 2-1 ব্যক্তি ছাড়া, যেমন সাইফুর রহমানের অর্থনৈতিক কর্মকাণ্ড সততা অনন্য, শেখ মুজিব সাহেবকে যাই বলা হোক না কেন 4র্থ সংশোধনী ছাড়া ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমান চোর ছিলেন না, জিয়াউর রহমান স্কয়ার ভালো ছিলেন। এছাড়া খালেদা ম্যাডামও 2 দিন চালিয়েছেন মোটামুটি ত্রুটিয়ে দোষিয়ে। এর পরবর্তীতে শেখ হাসিনাও চালিয়েছে আচ্ছা মোটামুটি, কিন্তু বিগত 3টি নির্বাচনের পর হতে আর অন্তর্বর্তী সরকার, এই 2টা টার্মের কথা আমি বলছি, এদেরকে যদি মানুষ বলা হয়, যে বলবে সেও মানুষ। কিভাবে? বড় আশা নিয়ে ছাত্র জনতা রক্ত প্রাণ দানের বিনিময়ে তাদেরকে বসালো। জনগণ অনেকটা মনে করেছিল বিএনপি এবং জামাতকে ক্ষমতায় বসাবে, কিন্তু বিএনপির কিছু নেতার কারণে মানুষ জুতা পিটা করতেছে। মির্জা ফখরুল বললেন ভারত কোনোদিন বাংলাদেশের শত্রু ছিল না, একথাটা কি সত্য বলেছেন তিনি? একজন প্রথম সারির একজন রাজনৈতিক দল, হয় বিরোধী দল থাকবে না সরকার গঠন করবে। ভারত আমাদের ক্ষতি করেছে কি করেছে না সেটা তো মির্জা ফখরুলের মতো একজন শীর্ষস্থানীয় ব্যক্তি যদি না বুঝে থাকেন, এই মুহূর্তে বিএনপি থেকে তার পদত্যাগ করা উচিত। তারপরে ফজলুর রহমান বললেন, সাবেক বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যে
টঙ্গীর ইস্তেমা হচ্ছে জঙ্গির কারখানা। আমি একটা অল ওভার এন্টার ওয়ার্ল্ডের দিকে তাকালে দেখি যারাই দেশপ্রেমিক সৎ দক্ষভাবে দেশ চালায় বা দেশ চালানোর জন্য আন্দোলন করে ক্ষমতায় যেতে চায়, যারাই ইসলামকে আঁকড়ে ধরে, তাদের কি জঙ্গি, মৌলবাদ, আল কায়দা, তালেবান হিসাবে স্বীকৃত করা হয়, মানে কালার করা হয়। প্রকৃতপক্ষে সাফ কথা, ব্রিটিশ আমেরিকা অর্থাৎ নেটের বিরুদ্ধে বিশ্বের যে প্রান্ত থেকে যে ধর্মের মানুষ লড়াই করতেছে তারাই প্রকৃতপক্ষে যোদ্ধা, আর ওই ব্রিটিশ আমেরিকা নেটোর বিরুদ্ধে যারা, ওই নেটোরাই প্রকৃত বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী জঙ্গি, ইসরায়েল 2 নম্বর, ভারত 3 নম্বর। উপদেষ্টা বললেন যে 1971 সালে এবং 5ই আগস্টের মধ্যে যারা তুলনা করবেন তারা রাজাকার, তারা দেশদ্রোহী। আমরা যারা জানি 1971 সালের কেউ অস্বীকার করে না, করবেও না। 1971 সাল এবং 5ই আগস্ট একটি নদীর 2টি কূল, বিভিন্ন ঘটনা প্রবাহ হচ্ছে স্রোত দ্বারা। এখানে 1971 সালকে বরং যদি আমি গুরুত্ব দিক দিয়ে 1971 সাল থেকে 5ই আগস্টকে 3 বার কৃতিত্ব দিতে চাই। 1971 সালে একবার ভোটাধিকার, অর্থ পাচার এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ, 9 মাস যুদ্ধ, স্বাধীনতা বিজয় সংগ্রাম। কিন্তু 5ই আগস্ট 3 বার ভোটাধিকার লুট, 22 লক্ষ কোটি টাকা পাচার, 9 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপির নামে আত্মসাৎ, শাপলা, পিলখানা, গণহত্যা, আয়নাগর, গুম হত্যা বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কয়েকটা ছোট্ট ভাই, তার সাথে জনতা মিশে, ছাত্রদের মা বাপ মিশে যে জয় আসলো, সেটাকে বিএনপির ম্যাডাম খালেদা জিয়ার প্রাক্তন উপদেষ্টা ফয়জুর রহমান কিভাবে এমন মন্তব্য করতে পারলেন? তারপর এটা আমি বলবো না যে বিএনপি বালুটাক সরাতে পারে নাই, কারণ স্বৈরাচার খুব দেখে বসেছিল। তাই বলে আপনারা ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের মারা পর্যন্ত হে ছাত্র তুই যা, আমার হারাল, তুই আমার ছেলে হারাবি, তাদেরকে বিএনপি ফয়জুর রহমান এত তাচ্ছিল্য ভাবে কথা বলা ঠিক হলো? মির্জা আব্বাস বললেন সংবিধান ছেঁড়া কাগজ নয়, চাইলেই ছুঁড়ে ফেলা যায়। কে বলেছে সংবিধান ছেঁড়া কাগজ? সংবিধান মান্যবর, তার আলোকেই দেশ চলে। কিন্তু যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সবার সম্মতিতে প্রতিষ্ঠিত হলো, শেখ হাসিনা অবৈধ ভোটের মাধ্যমে এসে ওই বিচারপতি খায়রুলের মাধ্যমে কিক মেরে সংবিধান থেকে আউট করে দিলেন। এটা কোন যুক্তির বলে করলেন? তারপর শেষ শব্দ ভাইয়া, সংবিধান মানেই হচ্ছে একটা কাঠামোর উপরে টিকিও বা এটা ভুল ত্রুটি সেটা ছাঁটাই করে চললো, প্রয়োজনে ভালো কিছু নতুন যোগ করা হবে। অতীতের ধারাগুলোর কোনোটা 2-1টা যদি ভুল পরিলক্ষিত হয়, জাতির জন্য অকল্যাণকর, সেটাও বাদ দেওয়া হবে। সংবিধান মানেই তো প্লাস মাইনাস, সত্যের আলোকে যুগ হবে, মিথ্যা হলে, অকল্যাণকর হলে মাইনাস হবে। কাজেই ছেঁড়া কাগজের সাথে তুলনা করবেন কেন? আসলে বিএনপির ক্ষতি আওয়ামী লীগ ততটা করতে পারে না, হয়তো 17 বছর 15 বছর নির্যাতন করেছে। বিএনপি 5ই আগস্টের পর যা ধ্বংসের প্রান্তে, শেষ প্রান্তে চলে গেছে, এইগুলো নিয়েছে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, উপদেষ্টা পাপিয়া এবং পাপিয়ার স্বামী ওই এমপি কি, ওদের মতো ব্যক্তিরাই। আর ইদানিং কয় কোটি টাকায় খেয়ে ধরে বিএনপির ছেলে পুলাপানরা চাঁদাবাজি, এক পিকে হাওলাদার 6,500 কোটি, তোমাদের 14 গোষ্ঠী চাঁদাবাজি করে 6,500 কোটি টাকা খেতে পারবে না। কিন্তু বিএনপিকে তো একটা দেশপ্রেমী দলকে, যায় মানুষকে, দল বাংলা মানুষ ভালোবাসে, তাদেরকে তো কালার করেছ। তারপর নেতারা বলেন আপনারা বিএনপির চাঁদাবাজিকে ধরিয়ে, আমরা কেন ধরিয়ে দেবো তোমার পালিত পুত্রদেরকে? তুমি জানো না তোমার প্রতিটা উপজেলার কোন ছেলে কোন ধরনের? তারপর দীক্ষা জানাই বিএনপির নেতৃবৃন্দকে, তারেক সাহেব এতে পড়লেও পড়তে পারেন, না পড়লে বেচারা তো বাইরে আছে, কি করার আছে। তোমাদের যে একটা কথা বলেন বিএনপির নেতারা যে বিএনপি মিডিয়াদের রুশানেলে পড়েছে,
কমিটি ইউনিয়ন পর্যায়ে হবে, থানা পর্যায়ে হবে, জেলা পর্যায়ে হবে। এখানে আওয়ামী লীগের লোকদেরকে আপনার জেলার উপদেষ্টারা সেটা কমিটি ঠিক করবে। সেখানে মিডিয়ারা কি গর্জনা ধরে বলেছে যে ওই আওয়ামী লীগের এইকে রাখেন? যত সব আলতু বাজা কথা দিয়ে জাতিকে, দেশকে ধ্বংস। আওয়ামী লীগের মতোই বর্তমান 5ই আগস্টের পর বিএনপির উঁচু পর্যায়ে শীর্ষস্থানীয় নেতা নামের ক্রেতারা ধ্বংস করছে আমাদের যে কোথায় যাওয়ার জায়গা। ইনশাল্লাহ একটা জায়গা হবে, কিন্তু আমাদের মধ্যে বড় বিভ্রান্তির অবস্থায় মতো পড়ছে। তারপরে একবারও বলে না যে ওই মাস ডিসেম্বরের আগে 22 লক্ষ কোটি টাকা বাজারে অন্তত 50% আদায় করা হোক, অন্তত 50% বিচার করা হোক, পিলখানার বিচার স্পষ্টভাবে করা হোক, শাপলা হত্যার বিচার করা হোক, সম্প্রতি ছাত্র জনতা যারা জড়িত তাদের। এই 3টি কথা বিএনপিও মুখ উঠায় আনে না, জামাতও আনে না, অন্তর্বর্তী সরকারও চোখ যেমন কি যেন কি আমাদের কি এত বোকা পেয়েছ? আপনারা অন্তর্বর্তী সরকার এবং রাজনীতি যারা করো, তোমরা যা ইচ্ছা তাই করে যাবে। তোমরা কি অতীতের ঘটনাগুলো দেখো না? যখনই সরকার অকল্যাণ জনগণের ক্ষতি করতে চেষ্টা করেছে তাদেরকে মানুষ জুতা পাতা দিয়ে গর্জনা ধরে গদি থেকে লাঠি মেরে উড়িয়ে দেয় নাই। অতএব আপনারাও ভালোভাবে চলুন, আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেন, এটাই আমাদের জনগণের কাজ। আপনারা ত্রুটি করবেন আর আমরা আপনাদের সমালোচনা করব, এর জন্য আমাদের জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে আর ত্রুটি হতে পারে। আর পাবলিক যে ভালো পলিসি গুলো আপনাদের সাথে আপনারা এগুলো মেনে চলেন। আপনারা এগুলো মেনে চলবেন না, আবার বলবেন ওই কি একটা রিসেট বাটন, তারপরে ডিজিটাল, তারপরে স্মার্ট ডিজিটাল, তার বাদে রিফর্ম, এই শব্দগুলোকে, তার বাদে জিরো টলারেন্স, এই শব্দগুলো ইচ্ছে করছে বাংলার, যদি এটা সম্ভব, বাংলার অভিযান থেকে ডিস্টেন্স থেকে তুলে দুজকে পাঠিয়ে দেয়। কারণ এই শব্দগুলো ব্যবহার করে আপনারা এর বিপরীত কার্যক্রম চালাতেন। কাজেই এই শব্দগুলো অন্তত আপনাদের মুখে শোভা পায় না। এই শব্দগুলোর যে ভালো মিনিং, তার সাথে আপনারা মির্জাফরি করছেন, প্রতারণা করছেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমি আমাকে একটা মিনিট দেন, লাস্ট 3-4 মিনিট, কারণ আমরা অলরেডি হাফ এন আওয়ার করছি, ওইখানে অনেক আওয়ার করছে, আপনাদেরও তো নিজেদের ব্যস্ততা লাইফ আছে। সো আমরা আর এই 3 মিনিটের ভিতরে আশা করি ভাই আপনার বক্তব্য রাখবেন, এবং তারপরে নজরুল ভাই সংক্ষেপে আপনি আজকের মতন এই অধিবেশনটা শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে, তো ভাই মোজাম্মেল ভাই প্লিজ বলেন। আমি নজরুল ভাই যেটা বললো যে মির্জা ফখরুল ভারতের বন্ধুত্ব নিয়ে যেটা বললো, আসলেই আমি এখানে বলতে চাই যে ভারত কখনো আমাদের ছিল না। এর একটু বিশ্লেষণ আমি দিই যে যখন এটা এখানে পরিকল্পিত ভাবে এখানে সুই হয়ে ঢুকে ইন্ডিয়া, আমাদের এই যে পাকিস্তান ছিল, এই দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগানোর মেন শক্তি হচ্ছে কালসাপ হচ্ছে ইন্দিরা গান্ধী প্ল্যান করে আমাদের ভিতরে ঝগড়া বাঁধিয়ে এই 30 লাখ বলে না 3 লাখ বলেন, তাই বলে এই মানুষদের হত্যা করার মেন কারিগর হচ্ছে ইন্দিরা গান্ধী কেন এই প্ল্যানটা করছে যে ইন্দিরা গান্ধী দুই সাইডে পাকিস্তানের সাথে লড়ে তখন দেখছে যে ইন্ডিয়া এই পাকিস্তান দুর্বল করার রাস্তা নেই, তখন সে বাংলাদেশের ভিতরে একটা ফ্যাসাদ বাঁধিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা প্ল্যান ছিল যে যদি বাংলাদেশ আলাদা হয়ে যায়, যে দুই সাইডে যে সেনাবাহিনী আমাদের এখানে লাগাতে হয়, যে এই খরচটা বেঁচে যাবে, এই খরচটা পাকিস্তান বর্ডার পর্যন্ত থেকে যাবে। এখন এই মাস্টার মাইন্ডটাই কিন্তু ভারতীয় ইন্দিরা গান্ধীর মানে প্ল্যানে এইখানে এসে আমাদের ভিতরে যুদ্ধ বেঁধে এই আমাদের দেশের যে হত্যাকাণ্ড, এটা ইন্দিরা গান্ধী করে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে বিএনপি নেতাগুলোর কথাবার্তায় কিন্তু তাদের উপকার না, তাদের বিএনপির ক্ষতি আসছে। আপনি ফজলুর রহমান বলেন, মির্জা আব্বাস বলেন, মির্জা ফখরুল বলেন, তারপরে হারুন বলেন, এগুলো হিস্ট্রি যদি বলি ভাই অনেক সময় লেগে যাবে। আমার কথা হচ্ছে যে তারেক রহমান বহিষ্কার করতে করতে 2,000 করে ফেলছে। এই পজিশন যদি অব্যাহত থাকে ভাই, নির্বাচন যদি আল্লাহ না করুক 5 বছর পরে যায়,
5 লাখ 7 লাখ হয়ে যাবে পরিষ্কারের খাতা হয়। আমার কথা আছে, তাই এই জন্য বলছি যে 10 মাস পার হয়ে গেছে, এখন অন্তত যে কোনো সিচুয়েশনেই হোক তারেক রহমানের দেশে ঢুকতে হবে। দেশে ঢুকে এই বিএনপির চার্জ নিতে হবে। কোন বিএনপি? এই পচা গলা বিএনপি না, জিয়াউর রহমানের বিএনপি। শক্ত হাতে যেভাবে জিয়াউর রহমান বিএনপি কে পরিচালনা করেছে, ঠিক সেইভাবেই যদি তারেক রহমান আপনার বিএনপি কে পরিচালনা করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ পথ হারাবে না, বাংলাদেশ সঠিক পথে যাবে। কারণ বিএনপির তারেক জিয়াউর রহমানের কিন্তু একটা উক্তি ছিল, তার আজ পর্যন্ত দেখবেন না তার রাজনীতিতে জিয়াউর রহমানের নিজস্ব কোনো লোক তার আশপাশে ছিল কিনা, পাবেন না কখনো। তার রাজনীতি কিন্তু তার রাজনীতি ছিল। যদি তারেক রহমান ওই রাজনীতি তার বাবার রাজনীতি ফলো করে, এ দেশে বাংলাদেশ অনেক আগিয়ে নিয়ে যেতে পারে। তারেক রহমানের এদেশে এসে প্রথম কাজ আমি যেটা মনে করি, প্রথম সারির 8-10টা নেতা, স্থায়ী কমিটির প্রথম সারির 8-10টা নেতাকে বহিষ্কার করা দরকার। বহিষ্কার করলে আমি বিশ্বাস করি যে এই বিএনপি চাঙ্গা হয়ে যাবে। না ভারত এখানে এসে দাঁড়াতে পারবে, না আওয়ামী লীগ দাঁড়াতে পারবে, কোনো আশেপাশে কোনো দাঁড়াতে পারবে না। এই কাজ যদি বিএনপি করে, বিএনপি দাঁড়াতে পারবে, নাহলে বিএনপি ওই আওয়ামী লীগের পরিণতি ভোগ করবে। এটাই। ধন্যবাদ সবাইকে। যেহেতু শেষের পর্যায়ে, আমি একজন রাষ্ট্রপতি, সবাই ত্রুটি করলে রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক, টেলিফোনের মাধ্যমে বিচার চাইবে, কিন্তু এই রাষ্ট্রপতি কুলসিত। 1972 সালে যখন চুপ্পু সাহেব আওয়ামী লীগের রাজনীতিতে রেশনের দুধ ডিস্ট্রিবিউশনের ডিলারশিপ কিনেছিলেন, সেই দুধ চুরির জন্য তিনি জেল খেটেছেন। ইসলামী ব্যাংকে থাকাকালীন সময়ে তিনি অবাধে এস আলম এবং ওই দরবেশদের সহ তিনি পাচার করতে, মানে ঋণ নামক ফালতু কাগজ জমা দিয়ে দিতেছেন। তারপরে উনার ছেলে, আমার পাশের আমার থানারই জেড আজমগীর ইস্ট গ্রুপের চেয়ারম্যান, উনার প্রাইম ব্যাংক, তো একজন প্রবাসী ব্যক্তির কয়েক কোটি টাকা আছে এই ব্যাংক থেকে, 1,34,00,000 টাকা ওই চুপ্পুর ছেলে ভুয়া সিগনেচার দিয়ে তুলে দিয়েছিল। যখন আলম ইসলামী ব্যাংকের প্রাইম ব্যাংকের মালিক যখন গরম হইলেন, তখন চুপ্পু সাহেব ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রাইম ব্যাংকের আদম জাহাঙ্গীর ভাইকে ফেরত দিলেন। এত পাচার, লুপাট, প্রহসন, গুম, 3টি নির্বাচন হলো, চুপ্পু সাহেব বিগত দিনগুলোতে কোনো একটা কথা বলেছেন? বলতে পারবেন? কাজে উনার শানে একটি তেলাওয়াত। তারপর 28% ভোটের রাষ্ট্রপতি তিনি, কারণ গতবার নির্বাচনে দাতা গৃহপালিত দল সহ 28% ভোট, বাকি রইল 72%। কনস্টিটিউশন অনুযায়ী সংখ্যাধিক্য সরকার গঠন করবে। 72% মানুষকে বাইরে রেখে সেই প্রধানমন্ত্রীর সংসদে বসতে করে পারে কিভাবে? আর তিনি রাষ্ট্রপতি প্রতিভা যাই চলেন আমাকে একাংশের রাষ্ট্রপতির সামনে একাংশের রাষ্ট্রপতি জবাব চাই। আজ প্রশাসনের ভোট ব্যালটে শোভা পায় কি তার? অর্থ পাচার, ঋণ খেলাপি, শেয়ার বাজার লুট, বল্টের সোনা, রিজার্ভ চুরি। কেন নীরব ছিল তোমার ঠুট? সুইস ব্যাংক, বেগমপাড়ায় হরি লুটের অর্থ আদায় শাস্তির তাই তদন্তে কেন এত ব্যর্থ? ব্যাংকগুলো অর্থ শূন্য জগৎ শেঠদের জন্য, এরাই আপার উপদেষ্টা, ঠিক দেব না ধন্য। ক্রয়ের নামে হরি লুট, প্রকল্প ব্যয় বৃদ্ধি, এক নাকি বৈঠকে কি সেবনিয়া বা সিদ্ধি? দ্রব্যমূল্যের পাগলা গুড়া নিত্য লাগামহীন, জাতির গাড়ে চাপিয়ে দিয়ে পাহাড় সমঋণ। সীমান্তে লাশ নিত্য জড়ে, জলশূন্য নদী, ইসরায়েল হতে আড়ির পণ্য, সেব রাখতে গদি। হাজার নয় কোটি কোটি ইস্যু বিষয় আছে, আইনের শাসন দলীয় জুলায় অযোগ্যদের কাছে। সাহস থাকলে জবাব দিও, চুপ্পু সাহেবকে বলছি, সাহস থাকলে, সামর্থ্য থাকলে জবাব দিও। জানতে চাই জাতি, নইলে ভাববো তক্তে বসা সে তো একটা হাতি। ধন্যবাদ সবাইকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবৃত্তিকারকও নয়, গায়কও নয়, ত্রুটির জন্য কিন্তু যা 2-1টা লাইন লিখি মাত্র, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই পেজের যা অগণিত দর্শক শ্রোতা আছেন, এবং আমন্ত্রণ আপনাদের পরবর্তী
প্রতি বৃহস্পতিবারে 9টার সময় এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, উপস্থাপক ভাই সহ আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা যে ভাষাই পারেন, আমরা রাগ করে ভদ্র ভাষায় বলেন, অভদ্র ভাষায় আমাদের ত্রুটিগুলো প্রকৃতি তুলে দিলে আমরা পরবর্তীতে নির্ভেজাল খাঁটিভাবে আপনাদের সামনে হাজির হতে পারবো, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ছিলেন দুইজন খুবই জ্ঞানী এবং রাজনীতিবিদ বলেন আর না বলেন, জনসাধারণ হিসেবে যদি আমরা দেখি তাদেরকে, তাহলে অবশ্যই তারা জনতার জন্য, দলের জন্য, মানুষের জন্য কথা বলে যাচ্ছেন, কথা বলবেন। ওনাদেরকে আমরা রেসপেক্ট, সম্মানের সাথে বলি যে আমাদের শহীদ শুধু তারাই হয় যারা দেশের জন্য যুদ্ধ করে, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা দেশের জন্য সবসময় লড়ে যায়, তাদেরকে শহীদ না, তাদেরকে গাজী বলে আখ্যায়িত করা হয়। আর আমাদের কাছে আছেন যেসব ভাইরা, নজরুল ইসলাম ভাই, মুয়াজ্জেম ভাই, আমরা তাদেরকে স্বাগতম জানাই। এরকম অনেক অনেক ভাই আছেন, সকলকে স্বাগতম জানাই। দেশের জন্য লড়ে যান, এভাবেই আপনাদের জন্যই দেশ আপনাদের উপরে নির্ভর করে দেশ বড় হবে এবং সুন্দর ভালো ভাবে আমাদের দেশটা গড়তে যেতে পারি। আমাদের যাতে আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তারা যেন এই দেশটাকে সুন্দর মতন উপভোগ করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। সেজন্য আমাদের এই চ্যানেলটিতে আপনারা আসবেন, বসবেন, দেখবেন এবং আমাদের কথা শুনবেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মুয়াজ্জেম ভাই, যদি আপনি কিছু বলার দরকার বলবেন। ওভারঅল এটাই, আপনি চালিয়ে যান, আমরা যতটুকু আর কি আপনাদের সময় দিব আর কি। এই আর দর্শক যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা রইল, আর নজরুল ভাইকে সালাম, এই আর কি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।